আমাদের আমন্ত্রণে সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে এই শীতের সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা CI2 ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আগামী 8ই জানুয়ারি অর্থাৎ আগামী রোববার শ্রমজীবী মানুষের এক বিশাল সমাবেশ সংগঠিত করার জন্য রাজ্যের শ্রমজীবী মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। আমরা এজন্যই এই সমাবেশটা করছি যে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার সময়টাতে শ্রমজীবী মানুষের জন্য কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। আপনারা সবাই জানেন যে 2018 সালে যে ভিশন ডকুমেন্ট তারা প্রকাশ করেছিলেন, তার একটি অধ্যায় ছিল লেবার এন্ড এমপ্লয়মেন্ট বলে একটি বিভাগ। তাতে তারা প্রথমেই বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে প্রতিটি ঘরে ঘরে কাজের ব্যবস্থা করবেন। তারা বলেছিলেন ত্রিপুরা রাজ্যে নতুন নতুন শিল্প তারা গড়ে তুলবেন। তারা এও বলেছিলেন যে আমাদের যে দুর্বল শিল্পগুলো রাজ্যে আছে তা পুনরুজ্জীবিত করবার জন্য তারা ভূমিকা গ্রহণ করবেন। এরই পাশাপাশি তারা এও বলেছেন যে রাজ্যে 50,000 ছেলেমেয়ের সরকারি দপ্তরে কাজের ব্যবস্থা করবেন। 10,323 তাদের জন্য তারা বিকল্প ভাবনা চিন্তা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে শ্রমজীবী মানুষের জন্য যে কাজগুলো তারা করবেন বলেছিলেন, তার একটি কাজও তারা করেননি। পুরোটাই ভাওতা, পুরোটাই প্রতারণা। আজকে শ্রমজীবী মানুষের অবস্থা কি? যে মানুষরা আগে বামফ্রন্ট সরকারের সময় দুবেলা পেট করে খেতে পারতেন, সেই মানুষদের একটি বড় অংশ ত্রিপুরা ছেড়ে কাজের সন্ধানে বাইরে চলে গেছেন, অথবা এই ত্রিপুরা রাজ্য থেকে যাদের বাইরে যাবার সুযোগ নেই, তারা একবেলা সামান্য কিছু খেয়ে আজকে বাঁচার চেষ্টা করছেন। কারণ সারা মাস ধরে মানুষের এখন কাজ নেই। না আছে নির্মাণ শ্রমিকদের কাজ, না আছে দিনমজুরদের কাজ, না আছে পরিবহন সেক্টরের শ্রমিকদের কাজ, না আছে বাগিচা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের কাজ, এবং বিভিন্নভাবে প্রকল্পের সাথে যুক্ত যে কর্মীরা আছেন তারা এই সরকারের সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ শ্রমের সাথে যারা যুক্ত, সেই মানুষদের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে এই বিজেপি সরকার। আর এই সরকার যতদিন এই ত্রিপুরা রাজ্যে থাকবে ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না, শ্রমজীবী মানুষের সমস্যা আরো বাড়বে। এবং তার জন্য আমরা আগামী 8ই জানুয়ারি বিবেকানন্দ ময়দানের সমাবেশ থেকে, যেখানে সারা রাজ্য থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করবেন, আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য এই রাজ্যকে সুন্দরভাবে গড়ে তোলবার জন্য নতুনভাবে 8ই জানুয়ারি সকলের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য, এই ত্রিপুরাটাকে বাঁচাবার জন্য, বিজেপিকে হটাতে 8ই জানুয়ারি সকলেই বিবেকানন্দ ময়দানের সমাবেশে অংশগ্রহণ করুন। এই আহ্বান সকলের কাছে আমরা রাখতে চাই এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। এখন এই বিষয় সম্পর্কে আমাদের রাজ্য সভাপতি আলোচনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত বলছিলেন কি প্রতিশ্রুতি দিয়ে তারা সরকারে এসেছেন। 5 বছর পূর্ণ হয়েছে, আর ওরা মাসদের তাদের সময় আছে। এই প্রতিশ্রুতি তারা কার্যকরী করে নেয় সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং মানুষকে প্রতারণা করে অসত্য কথা বলে কাজ তো তারা করবেন না, এটা আমি মানুষকে বলেছিলাম। একটা অংশের মানুষ হয়তো বিশ্বাস করতে পারেননি, তাদের প্রতি বিশ্বাস রেখেছেন, ওরা সরকারে এসেছে।
যদি কিছুটা কাজও করতেন তবু তো মানুষ তাদেরকে একটু বিশ্বাস করতে পারতেন। গত 5 বছরে তারা বলেছেন সবকিছু করে ফেলেছে, এবং প্রধানমন্ত্রীর সুরও তাই। কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, একই সুরে কথা বলছে। আসলে বাস্তবটা কি? তারা করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। স্বাধীনভাবে চলতে পারে না, কথা বলতে পারে না, মতামত প্রকাশ করতে পারে না, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না। এই কাজটা তারা সাফল্যের সঙ্গে করেছে। রাজ্যবাসীর উপর একটা জুলুম রাজ তারা কায়েম করেছেন, অনেকটা বলা যায় জঙ্গলের শাসক। এখানে গণতন্ত্র বলতে কিছু নেই, গণতন্ত্রের কবর রচনা করেছে। এর থেকে কোনো অংশে মানুষ রেহাই পায়নি। শ্রমজীবীদের কথা বলছিলেন, কোন সেক্টরে কাজের ব্যবস্থা হয়। পরিবহন একটা বিরাট ক্ষেত্র, 25 থেকে 30% গাড়ি বন্ধ হয়ে গেছে। একটা বিরাট অংশের শ্রমিক সেখানে বাড়িতে বসে গেছে। গাড়িগুলি এখন কেজির দরে বিক্রি করছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয় ক্ষেত্র যদি আমরা দেখি, প্ল্যান্টেশন, বাগিচা, চা বাগানগুলো ধুকছে। বাগান শ্রমিকদের জন্য 176 টাকা মজুরি বামফ্রন্ট সরকার ডিসেম্বর 2017-তে করে গেছে। আজও তা কার্যকরী হয়নি, কিন্তু বক্তৃতা দিয়ে চলেছেন এটা নাকি হয়ে গেছে। কিসের ভিত্তিতে বক্তৃতা করছেন? কোন বাগানে কার্যকরী হয়েছে? 1-8টা বাগান যদি ব্যতিক্রমী থাকতে পারে, ও সব প্রায় বলা যায় সমস্ত বাগানে এটা কার্যকরী হয়নি, শ্রমিকরা সেটা পায়নি। তেমনি রাবার 200 টাকা ঘোষণা করেছেন। 5টা বর্ষ তো তাদেরকে ফাঁকি দিলেন, কিচ্ছুতে দিলেন না। এখন যেটা দিয়েছেন সেটা পেলে তো ভালো। এই একটা নিয়েও আমাদের একটু সন্দেহ আছে, সেটা কার্যকরী সবটা হবে কিনা। যেটা বাড়িয়েছেন সেটা প্রাইস ইন্ডেক্স অনুযায়ী খুবই কম, একেবারে স্কিম ওয়ার্কারদের। এবং এর সঙ্গে পাল্লা দিয়ে যদি দেখি আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক, একবারে ঢাকঢোল পিটিয়ে বলছে নির্মাণ শ্রমিকদের জন্য 300 কোটি টাকার উপর একটা তহবিল তৈরি করে এসেছে বামফ্রন্ট সরকারের সময়। এই তহবিল থেকে 100 কোটি টাকার উপর তুলে নিয়ে অন্য খাতে খরচ করে রয়েছে। নির্মাণ নতুন কোন সেকশন দিয়েছেন? ভোটের আগে তো বলেছিলেন বিকল্প রেলপথ আপ টু দিলুনিয়া যাবে, শাবুকের সঙ্গে কানেক্টিং হবে। সার্ভেটা পর্যন্ত হয়নি। 1 কিলোমিটার রেলপথ তো স্যাংশনের দূরে, সার্ভেটা পর্যন্ত করেনি। সেটা কৈলাসহর কাঞ্চনপুরকে কানেক্টিং করবে, স্যাংশন হয়েছে হয়নি।
1 কিলোমিটার নতুন রেলপথ করেনি। সবটা বামফ্রন্ট সরকারের সময় এটা হয়েছে। স্যাংশন যেটা হয়েছে এটা কিন্তু মোদি গভর্নমেন্টের সময় না। কিসের ভিত্তিতে বলছেন এসব কথা? 2008 মিটার গেজে এসে গেছে আগরতলায়, 16তে ব্রড গেজে কনভার্ট হয়েছে। মনমোহন সিং এর গভর্নমেন্টের সময় এগুলো স্যাংশন হয়েছে, সাবরুমও স্যাংশন হয়েছে। এখানে তাদের কৃতিত্ব কোথায়? নতুন লোকাল কোনো ট্রেন চালু করেননি, এরকম অবস্থা, একটা দুর্বিষহ অবস্থা চলছে। বলতে গিয়ে সীমাভাবে সব নাকি করে ফেলেছেন, রেলপথ দেখুন সব নাকি ওরা করেছেন, বলতে গিয়ে এসব বলছে। বিমানবন্দর, আমি যদি উল্টো দিক থেকে প্রশ্ন করি, এই বিমানবন্দর তো তখনই ক্যান্ডিডেট মন্ত্রী হয়েছিল উদ্বোধন করার জন্য। আমরা বলছি না, টোটাল ওয়ার্ক কমপ্লিট করে এটা উদ্বোধন করা হবে। আমরা সরকার তখন ক্ষমতায় ছিল। আমার মনে আছে 2017 ডিসেম্বরে ক্যান্ডিডেট মন্ত্রী চিঠি দিয়ে বলেছিল আমি এটা উদ্বোধন করতে চাই। আমরা বলছি না, একটু কাজ বাকি আছে, সেটা কমপ্লিট করে আপনাকে উদ্বোধন করতে হবে। এটা এই এয়ারপোর্টের মধ্যে তাদের কি ভূমিকা আছে? আমি উল্টো দিক থেকে প্রশ্ন করতে চাই, কৈলাসহর এয়ারপোর্টটা সবকিছু ঠিকঠাক ছিল, কিছু জায়গা অতিক্রম করে কৈলাসহর এয়ারপোর্টটা কাজ শুরু হলো। আজও সে কৈলাসহর এয়ারপোর্টের কোনো কাজের জায়গা অধিগ্রহণ হয়নি, কাজের কোনো প্রগ্রেস নেই, কি পর্যায়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু রাজ্যবাসী জানতে চায়। তো এগুলি তো তাদেরকে প্রশ্ন করতে হবে, তারা তো ক্ষমতায় ছিলেন, ডাবল ইঞ্জিনে গভর্নমেন্ট, কেন্দ্র তারা রাজ্য তারা টাকার কোনো অভাব নেই, করেননি তো। এই কারণেই এগুলির সঙ্গে বলতে পারেন যে এগুলির সঙ্গে জনজীবন যুক্ত, এগুলির সঙ্গে শ্রমজীবীরা যুক্ত। ধরুন রেল আসলে শ্রমজীবীরা কাজ পায়, কাজের সুযোগ তৈরি হয়, রাজ্যের অর্থনীতির বিকাশ ঘটে। এটা যত বেশি এক্সপান্ড হবে তত বেশি অর্থনীতির বিকাশ ঘটবে, এটার সঙ্গে শ্রমজীবীদের স্বার্থ যুক্ত আছে। এমনি যদি বিদ্যুৎ, কেন বিদ্যুৎ ছাড়া তো কোনো উন্নয়নই সম্ভব না। যে যাই কাজ করে সভ্যতার বিকাশের প্রধান শর্ত হলো বিদ্যুৎ। থার্ড যদি এই যে এয়ার কানেক্টিভিটি, আধুনিক সভ্য সমাজে এটা দরকার আছে, এবং এগুলো তো করেননি তারা নতুন করে কিছু। এই কারণে শ্রমজীবীরা এখন জীবিকা বিপন্ন, আগের চেয়ে মজুরি কমে গেছে, কাজ পাচ্ছেন না, এবং বেকারত্ব, সকালবেলায় এসে বসে থাকে রাস্তা কিনারে কাজের জন্য, বিকেলে ফিরে যেতে হয় খালি ব্যাগ নিয়ে, কাজের জন্য হন্যে ঘুরছে, কোথাও কাজ নেই। রেগা এবং টুয়েলভ এমনিতে কাজ নেই। আবার দেখবেন এই যে রবিবার দিন আমি শুনলাম কোনো জায়গায় সানডেতে সাধারণত গভর্নমেন্টে কাজ করা হয় না। দেখবেন যে কোথাও কোথাও রেগা টুয়েলভে কাজ দিয়ে দেবে, মজুরি হয়তো পাবে না, 3 মাস আগে 4 মাস আগে এখন পর্যন্ত সেই মজুরি পায়নি রেগা এবং টুয়েলভে। এই চলছে অবস্থা। আবার বলছে টাকার অভাব নেই। এই যে মানে চলছে মানুষের উপরে একটা অত্যাচার, নিপীড়ন, এটার থেকে মুক্তি চায় মানুষ। এই রাজ্যবাসী মুক্তি চায় এবং শ্রমজীবীরা মুক্তি চায়। এই প্রশ্নেই চলছে, এর থেকে মানুষ যে মুক্তি চাইছে এবং সেখানে শ্রমজীবীরা মুক্তি চাইছে, এবং এই মুক্তি পাওয়ার জন্যই এই আমরা জানান দিতে চাই। এই সরকারের যে নীতি, এই নীতিতে দেশ বিপন্ন, রাজ্য আরো বেশি বিপন্ন। আমাদের রাজ্যের মানুষ সব দিক থেকে বিপন্ন, কোন দিক থেকে একটু সাফল্য তারা দেখাতে পারবে না। সাফল্য শুধু আছে অত্যাচার, এটা মারপিট করতে পারেন। এখানে কি বাড়িঘর কত আক্রান্ত হয়েছে এবং খুনও তো হয়েছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে সীমাহীনভাবে, একটা লাইনতে বিভিন্ন বলবেন না। এই অবস্থা চলছে এবং এগুলো জবাব চাইছেন মানুষ, এবং এগুলি জবাব চাওয়ার সময় এই দৃষ্টিভঙ্গিতে মানুষ হাতে হাত মিলিয়ে এই সমাবেশে আসুন, এখান থেকে আওয়াজ তুলুন যে এই নীতিহীন সরকারের আর আমরা চাই না, এবং নীতির পরিবর্তন চাই। এরপরে আমরা অব্যাহত রাখবো, এবং এটার মধ্য দিয়ে আমরা চাই পরিবর্তন, যে পরিবর্তনের মধ্য দিয়ে এ রাজ্যে আবার সেই দিনগুলো ফিরে আসবে। রাজ্যবাসীর কাছে আবেদন জানাবো যে ইতিমধ্যেই একটা ভয়ের পরিবেশ গোটা রাজ্যে চলছে, ভীতির পরিবেশ তারা তৈরি করেছেন, কিন্তু গোটা রাজ্যের মানুষ ভয় ভীতি মুক্ত হয়ে রাস্তায় আছেন, রাস্তায় নেমেছেন, এবং আমরা রাস্তায় থাকতে চাই। রাস্তার মাধ্যমে আমরা তাদেরকে জবাব দিতে চাই। এই লক্ষ্যেই এই 8 তারিখে সমাবেশ, খুব গুরুত্বপূর্ণ সমাবেশ। এই সমাবেশে আমি আবারও আবেদন করবো, রাজ্যবাসীর কাছে অনুরোধ জানাবো, এই জিতেন্দ্র চৌধুরী থাকবেন, CITU রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত, এবং আমাদের এই CITUরই ওয়ার্কিং উইমেন যে অর্গানাইজেশন, তার যে রাজ্যের কনভেনার পাঞ্চালী ভট্টাচার্য, আর সভাপতিত্ব করবেন CITUর রাজ্য সভাপতি মানবী। এই রাজ্যে মন্ত্রী বিধায়করা বলছে এখনো সরকারের যে চাকরি দিয়েছে, বিগত 25 বছর সরকারের কতগুলো চাকরি দিয়েছে, এটা সম্বন্ধে কি বলবো? আপনাদের কাছে কি হিসাব আছে? যে ওদেরকে বলুন না, ওরা যে চাকরি দিয়েছে হিসাব দিয়ে বলেন। হ্যাঁ, হিসাবটা না, সংখ্যা তো দেওয়া সহজ, নামগুলো প্রকাশ করুন না।
কারাগারে যে 24,000 লোক চাকরি পেয়েছে নামগুলো প্রকাশ করুক না, কোথাও তো নাম প্রকাশ করছে না। একমাত্র মানুষের চোখে পড়ছে মাঝে মধ্যে ট্র্যাকে কিছু চাকরি হচ্ছে, এটা নজরে পড়ছে, কিছু জয়েন করছে। আর কোথায় বলুন তো? এগুলি আউটসোর্সিং, কোথাও কন্ট্রাকচুয়াল, এরকম অল্প কিছু হয়তো কোথাও কাজটা পোস্টের পর পোস্ট ক্রিয়েট হচ্ছে। পোস্ট ক্রিয়েট করা এক জিনিস, সেটাকে নোটিফিকেশন করতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, ইন্টারভিউ কল করতে হয়, তারপরে গিয়ে সেখানে সিলেকশন করতে হয়, তারপরে অফার ছাড়তে হয়, অফার জমা দিলে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে। এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলি 5টা বছর কোথায় ছিল তারাই বলতে পারবে। আর একটা চমক সৃষ্টি করার জন্য এগুলো, মানুষকে এই বিভ্রান্ত করার জন্য এগুলো করছে কিনা সেটা যারা এই ধরনের কথা বলছেন তারাই বলতে পারবে। 24,000 যেটা বলছে এটা তো রাজ্যের মানুষই পরিষ্কার, কোথায় 24,000 নামগুলো প্রকাশ করুক। ওদের দেওয়া বিধানসভায় যে তথ্য এই বছর বের করেছে, প্রতি বছর বিধানসভায় বাজেট অধিবেশনের সময় ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা কিরকম, রেগুলার আছেন, পার্ট টাইম, ক্যাজুয়াল, আর একটা হিসেব প্রতি বছরই বের হয় বাজেট অধিবেশনে। যে রিপোর্ট পেশ হয় সেই রিপোর্টে আছে। তো তাতে বিধানসভায় এই সরকার যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 2017 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরা রাজ্যে স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীর সংখ্যা ছিল 1,58,000 সামথিং। আর তাদেরই হিসেব অনুযায়ী 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, দ্যাট মিনস 18, 19, 20, 21 এই 4 বছরে ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারীর সংখ্যা স্থায়ী এবং অস্থায়ী মিলে হয়েছে 1,31,000 সামথিং। তাহলে 20,000-এর উপর শিক্ষক কর্মচারী এই 4 বছরে কমেছে। বাড়লো কোথায়? ওদের হিসেব, আমাদের হিসেব না তো, বিধানসভায় দেওয়া হিসেব না। তো ওরা কথা বলার কোনো মাত্রা আছে? গতকালকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি বললেন, ধর্মনগরে আমি একটু খানিকটা শুনেছি, যে ত্রিপুরা রাজ্যে যদি আগে গড়ে 1 জন পর্যটক আসতেন, এখন আসেন 11 জন, কারণ তাদের এই কাজে ত্রিপুরা রাজ্যের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তো আমি এই নেটে দেখলাম হিসেবটা, 2017 সালে ত্রিপুরা রাজ্যে পর্যটকের, দেশি বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 3,80,000-এর কাছাকাছি। আর এই সময়ে 19, 20, 21-এ 4 লক্ষের এদিক সেদিক। 2021-এ আবার এই সংখ্যাটা 73,000 হয়েছে। তাহলে বুঝুন, দেশের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে 11 গুণ বেশি পর্যটকের সংখ্যা বেড়েছে এই সরকারের ভালো কাজের জন্য, মানুষের আকর্ষণে হয়েছে। তাহলে তাদের সর্বোচ্চ স্তরের নেতারা যদি এরকম অসত্য কথা বলতে পারেন জনগণের সামনে, তাহলে তাদের নিচের স্তরে যারা আছেন তারা তো ফোয়ারা ছোটাবেন মিথ্যা। তুলাবাজি বলছেন, কালকে তুলাবাজি নেই, হাসছে সবাই। আমাদের সময় চাঁদা 2 টাকা, 4 টাকা, 5 টাকা তো চাঁদা নিত শ্রমজীবীদের দিতে, এই নিয়ে ঠাট্টা করছেন। আর বলছেন এখানে নাকি কোনো জুলুম নেই, কিছু নেই। তুলাবাজির যন্ত্রণায় মানুষ বাড়ি করে দেখতে পাচ্ছে না, কোনো কাজ, কোনো জায়গা বিক্রি করতে পারছে না। কোনো একটা জায়গা বিক্রি করবে এবং সেখানে ক্রেতা বিক্রেতা দুজনের উপরে দ্বিতীয় কর বসিয়ে দিচ্ছে। এমনিতে তো গভর্নমেন্টের ট্যাক্স একটা রেভিনিউ ডাবল ট্রিপল করে দিয়েছেন, তারপর আবার দ্বিতীয় কর। এই অবস্থা চলছে। তুলাবাজি ছাড়া কোথাও কারো ন্যায় আছে? গোটা রাজ্যে তো তুলাবাজি চলছে। আর তিনি বলছেন একদম রাজ্যের তুলাবাজিটা দিনে শান্তি রাজ্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি না ঠিক আছে, সামনে দিয়ে তাকায়।